মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স মেরিল ক্যাফে লাইভে। সাথে আছি আমি নুসরাত সেরিন। দর্শক, আজকে আমার সাথে এমন একজন অতিথি আছেন যিনি সব সময় আমাদেরকে হাসিয়ে রাখেন, মাতিয়ে রাখেন। স্ক্রিনে বা কোনো নাটকে যখন আমরা তার উপস্থিতি দেখতে পাই তখনই বুঝি যে ভাই মানে হাসতে হাসতে এবার পেট ব্যথা হয়ে যাবে, দারুণ কিছু হবে। অথবা শুরুতে যখন তার নামটা দেখি যে এই নাটকে সে আছেন তখন বুঝি যে দারুণ কিছু একটা হবে। কিন্তু দর্শক, যারা আমাদেরকে সবসময় হাসিয়ে রাখেন, মাতিয়ে রাখেন, দুঃখ কষ্ট ভুলিয়ে রাখেন, তাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট আসে। দুঃখের কিছু পরত বা দুঃখের মধ্য দিয়েও কিন্তু তাদের চলতে হয়। সো আজকে আমার সঙ্গে এমন একজন আছেন, বর্তমানের যে বন্যা পরিস্থিতি আমরা জানি আমাদের দেশের সবচেয়ে দুর্যোগের সময় চলছে, যেখানে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকায় খুবই নাজুক একটা পরিস্থিতি। আমাদের অনেক মানুষ বাজে একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের প্রতি আমরা সমবেদনা জানাই। এবং সেই কষ্ট থেকে কিন্তু আমাদের পর্দার তারকারাও দূরে নেই। অনেকেই কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন, তারা, তাদের পরিবার। তেমনই একজন মানুষ আজকে আমার সাথে আছেন, যিনি সবসময় আনন্দ দিয়ে রাখেন। কিন্তু তার জীবনে এই কয়েকদিনে কি ঘটে গেছে, কেমন আছেন তিনি, বন্যা পরিস্থিতিতে কেমন ছিলেন, কেমন কাটিয়েছেন, তার গ্রাম, তার সম্পর্কে আজকে আমরা শুনবো। দর্শক চলুন স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন জামিল হোসেন। দর্শক, আজকে আমাদের সাথে আছেন জামিল হোসেন। জামিল ভাই, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু মেরিল ক্যাফে লাইভ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সবকিছু মিলিয়ে দিলে আছি, ভালোই আছি। এই যে আপনার এই হাসিটা না সব সময় মানে আমাদের জন্য, আপনার জন্য ট্রেডমার্ক, যে জামিল ভাই সবসময় দারুণ একটা হাসি দিবে। তো আসলেই কি ভালো আছেন? আমি যতদূর জানি যে আপনার নিজের বাড়ি নোয়াখালীতে, আপনার নিজের ঘরে কোমর সমান পানি। মানে এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও কেমন যাচ্ছে দিনকাল আসলে? এটা আসলে বলতে গেলে অনেকদিন পর, অনেকদিন মানে অনেক বছর পর আর কি নোয়াখালীতে এই ধরনের মানে বিপর্যয়। আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার বড় ভাবি, আমার ভাতিজি, আমার ভাতিজা থাকেন। আরো তো আশেপাশে আমার চাচাতো ভাইরা আছে। আমার বাড়িতে এই মানে কোমর সমান পানি। মানে এটা কি ঘরের ভিতরে? একদম মানে মানে উঠানে এরকম পানি, ঘরের ভিতরে। আমার বাড়ির পাশে তো, রাস্তার পাশে তো, গাড়ি এখন তো যেতে পারে না, তারপরে কিছু ট্রাক্টর চলছে ওখানে ভিতরে যাওয়ার জন্য। ট্রাক্টর গুলো কোনো গাড়ি গেলে পরে মানে পানি ঢুকে যায় ভিতরে। এবং আমার বাড়ির পাশে হচ্ছে ওই হাসানহাট হাই স্কুল, ওখানে প্রায় 800 থেকে 1000 মতো মানুষজন, শিশু, বাচ্চা, বয়স্ক, নারী, সবাই ওখানে আশ্রয় নিয়েছে। আমি কয়েকদিন আগে ঘুরে আসছি ওখান থেকে। মানে ব্যাপারটা হচ্ছে শহরে তো পানি আছেই, কিন্তু শহর থেকে যে কষ্টগুলো বেশি হচ্ছে, শহরের মানুষ তো ধরেন বিভিন্ন রকম লোকজন যাচ্ছে ত্রাণ নিয়ে, শহরে দিচ্ছে, শহরে দিয়ে লোকজন পাচ্ছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে গ্রামের মানে ভিতরে। আমার গ্রামটাও হচ্ছে শহর থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে। তো সেখানে আমি যখন গেলাম, মানে আমি হচ্ছে ওই 2-1.5 প্রায় 800 লোকের খাবারের ব্যবস্থা করছি আর 2 বেলা। প্রথমবার খিচুড়ি, তারপরে সাদা ভাত, সবজি টবজি ওরা চাইছেন, ওনারা যেভাবে চাইছে ওভাবে করা। তো খাবার পাঠায় দিয়ে আমি জানি আমার বেশিক্ষণ লাগার কথা না। আমি যে জায়গায় রান্না বান্না হয়েছে আমার মেজো বোনের বাসার নিচে, পানির জন্য ওখানে রান্না করছি, কিন্তু সেটা ভাবছি অল্প সময় লাগবে, কিন্তু আমি এই পানি মারায় আমি হাইটে গেছি। আমার প্রায়, আমি মনে হয় রওনা দিয়েছিলাম বিকাল 4:30 বা 4টার দিকে, আমি আমার এলাকায় পৌঁছি 7টার সময়। মাই গড! মানে আপনি ভাবেন যদি এই হয়, তাহলে এর থেকে ভিতরে যারা, মানে আমার বাড়ি তো ধরেন 2.5 কিলো ভিতরে, শহরে মানে একটু মফস্বল এরিয়ায় বলা যায়। আমার বাড়ির রাস্তা পাকা, সামনে একদম পিচ রাস্তা, কিন্তু এর থেকে যারা ভিতরে, যেখানে নৌকা নিয়ে যাইতে হবে, ওইখানের মাটির রাস্তা, ওখানের কি অবস্থা, ওখানে মানুষজনের কি অবস্থা, এটা খুবই আমাকে, এটার জন্য আমার মনটা খুব খারাপ ছিল কয়েকদিন। আমি যাওয়ার পরে আসলে খুব মানে খুব ইয়েতে ছিলাম। মানে আপনি তো একেবারে বলা যায় যে ডিরেক্ট থেকে পরিস্থিতি দেখেছেন ওই অবস্থায়। আমরা তো ধরেন এখানে বসে কথা বলছি। এটা ভালো কথা বললেন। আসলে এটা না দেখলে পরে বোঝা যাবে না আসলে পানি, আগুন, এগুলো যে মানে মানুষের জন্য আসলে কতটা ভয়ঙ্কর, ভোগান্তির বিষয় আসলে। আর এগুলা কাটিয়ে ওঠা, সেখানে যদি কোনো বয়স্ক লোক থাকে, কোনো অসুস্থ মানুষ থাকে, বিশেষ করে বাচ্চারা, আমি বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে গেছিলাম, ওষুধ নিয়ে গেছিলাম, কিন্তু এদেরকে আসলে মানে কি করে আপনি
টেক কেয়ার করাটা বা বলা যায় যে সন্তান সম্ভবা যারা আছে তাদের জন্য আসলে খুবই নাজুক একটা পরিস্থিতি বলা যায়। তো জামিল ভাই, জানবো যে আপনি তো একদম ওই স্পটে ছিলেন। আমরা জানি যে ঢাকা থেকে অনেক ত্রাণ কিন্তু যাচ্ছে। আমার মনে হয় যে সবসময় বাংলাদেশের মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে বন্যার্তদের। এবার মনে হয় যেন আরো বেশি করে মানে ইচ অ্যান্ড এভরিওয়ান এটার মধ্যে ইনভলভ হয়েছে মানুষকে সাহায্য করার জন্য। সো মানে যে ত্রাণগুলো যাচ্ছে, আপনি নিজেও করেছেন প্রায় 800 থেকে 1000 মানুষের, ওই ভিতরে যাওয়ার মতো বা মানে সব পরিস্থিতিটা আসলে কি, যেটা আপনি একদম প্রত্যক্ষ দেখে এসেছেন? বিষয়টা হচ্ছে আমি আমার নিজের এলাকায় আমি নিজে গিয়েও মানে প্রবলেমের সম্মুখীন হয়েছি, সত্যি কথা বলতে যেটা। তো সেক্ষেত্রে যেমন আমার এলাকায় আমি ভাবিনি আসলে, সত্যি কথা বলতে পানি জমছে জানি, পানি উঠছে, এই লেভেলের পানি আমার ধারণার বাইরে। এটা কিন্তু এবারই প্রথম। আমরা জানি যে সবসময় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে হয়, কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলে মানে জায়গাতে এরকম লেভেলের হওয়ার কথা না। তা মানে আমি যখন ত্রাণ নিয়ে গেলাম তখন আমি আমার এলাকায় দিতে পারছি, কিন্তু অনেকে তো জানেন না, মানে জানার উপায়ও নাই কিভাবে যাবেন। তো আমি যেটা মানে একটা মেসেজ দিছিলাম সবাইকে, আমি আপনার লাইভটা দেখেছিলাম, এইজন্যই মানে প্রশ্নটা করলাম। আমি যখন যে বিপদে পড়লাম, আমার কথা ছিল যে বাকি যারা আসছেন তারা যেন ওখানকার নোয়াখালীর লোকজনের সাথে একটু যোগাযোগ করে, যারা ভিতরে যাচ্ছে, যারা ভিতরে যাচ্ছেন বা কি করে যেতে হয় ওনারা জানেন, তাদের সাথে একটু যোগাযোগ করে যেতে, নাইলে কিন্তু ওনারা অনেক মানে যে যার মতো করে কিন্তু যাচ্ছে, যে যেরকম মনে করছে মানে যা নিয়ে যার যতটুকু তফিক নিয়ে ওনারা মুভ করছে যে সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছেন। তো এটা যেন না হয়। জানো যে মানে কমপ্লেইনটা আসছে যে সব আপনার উপজেলা সদর, জেলা সদরে এই ত্রাণগুলো যাচ্ছে, একদমই ভিতরের এলাকা, বলা যায় যে একেবারে রুট লেভেলে যে প্রত্যন্ত অঞ্চল, ওইখানে আসলেই কি ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না, বা সেনাবাহিনী বা এইটাই হচ্ছে কি যেটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রশাসন যদি আগায় আসে তাহলে সম্ভব। সাধারণ মানুষের পক্ষে ওখানে যাওয়া খুব ডিফিকাল্ট, সত্যি কথা বলতে যেটা। এখানে একমাত্র হচ্ছে এর পরের কাজটা আসলে ওই পর্যন্ত যাওয়াটা প্রশাসন ছাড়া সম্ভব না। ওনাদের যে নৌযান আছে বা যেটা দিয়ে আপনি ভিতরে যেতে পারবেন, ওনারা ওই কাজটা ওনাদের করতে হবে। আজকে পর্যন্ত পরিস্থিতি কি? আমি লাস্ট পর্যন্ত শুনলাম যে আমাদের পানি ওইভাবে খুব মানে বলার মতো কমেনি। আচ্ছা, ওই ত্রাণ যাচ্ছে, মানুষজনকে সহযোগিতা করছে, এই চলছে আর কি। মানে আপনি কবে গেলেন ঢাকাতে? ফুল টাইম যখন থেকে পানি বা বন্যা পরিস্থিতি শুরু হলো তখন কি ঢাকাতেই ছিলেন নাকি দেশের বাইরে? আমি দেশের বাইরে ছিলাম। আচ্ছা, আমি দেশের বাইরে থেকে আসার পরে আমার প্রি শিডিউল ছিল, কাজ ছিল, ওই কাজটা শেষ করে দিয়ে আমি তারপরে 2 দিনের জন্য গেছিলাম আর কি। এই যে দেশের বাইরে থেকে এলেন, তারপরে গ্রামের মানুষের জন্য মন কাঁদলো, এবং তখনই কিন্তু আপনি ফান্ডিং করার ব্যবস্থা করলেন। আমি দেখলাম যে আপনার একটা পোস্টে দেশের বাইরে থেকে অনেকে হেল্প করেছে, আপনার ফ্রেন্ড সার্কেল। এটা খুব ইন্টারেস্টিং। আমার বেশ কিছু বন্ধু-বান্ধব আছে দেশের বাইরে। আচ্ছা, মানে ফ্যান্স না, ফ্রেন্ডস। আচ্ছা আচ্ছা। এবং বড় ভাই। ওনারা হচ্ছে আমাকে, আমি যখন এরকম যাব ওনারা জানলেন, তখন ওনারা নিজ উদ্যোগেই অনেকে বললেন যে আমি তাহলে কিছু কন্ট্রিবিউট করি। তাহলে আমি কেন নয়, আমি একটু কন্ট্রিবিউট করতে চাই। যার কারণে আমাকে 2 দিন পিছাইতে হয়েছিল। মানে আপনার আর কাউকে বলতে হয় না, তারা নিজেরাই নিজে ওনারা যখন জানছেন ওনারাই কন্ট্রিবিউট করেছেন, এবং আমার একটা অ্যামাউন্ট আমার থেকে, এবং ওনাদেরটা হিউজ মানে অ্যামাউন্ট, আমি একটা সাপোর্ট পেলাম। সেই সাপোর্টটা মিলে আমি মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারছি। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আমি আসলে বলতে, আমার এই বন্ধু-বান্ধব বা প্রবাসী যারা থাকেন, অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে লন্ডন ছিলাম, গেছিলাম। তো ওখানে আমার এক বড় ভাই আছেন, আমার ব্লাড রিলেটেড না উনি, ভদ্রলোক, খান ভাই, এইচ খান বলি আমি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার বড় ভাই। আমাকে যেভাবে উনি টেক কেয়ার করছেন, সবকিছু মিলে মানে ওনারা নিজের থেকেই এই এখানে এগিয়ে আসছেন সাহায্য করার জন্য। ওনাদের যে মনটা কাঁদে অ্যাকচুয়ালি, মানে প্রবাসী যারা আছেন তাদের একটা জিনিস আমার খুব কানেক্ট করে আমাকে, সত্যি কথা বলতে। আমি অনেক নাটক করি, আমার নাটক দেখে প্রচুর পরিমাণ দেশের জন্য না, ওনাদের সব সময়। এটা সত্যি জামিল ভাই, আমি প্রত্যেকের কাছে শুনি যে দেশের বাইরে যারা আছেন আমাদের থেকে দেশ ওনাদের বেশি মানে টানটা প্রচুর পড়ে থাকে। এবং আপনি জানেন যে নোয়াখালীর একটা হিউজ অ্যামাউন্ট পিপল কিন্তু দেশের বাইরে থাকে, অনেক। এখন এই পানিটাই করছে কি, টাকার প্রবলেম না, কিন্তু যে লোকগুলো পানিতে আটকে আছে, ধরেন ভিতরে, অনেক ভিতরে, তাদের টাকার সমস্যা না, হয়তো তারা ক্যাশ টাকা নিয়ে বসে আছে, কিন্তু কিনবে কোথা থেকে? দোকান তো বন্ধ, ওই সাপ্লাই নেই। যে মানুষটার ওষুধ দরকার, তো সে টাকা নিয়ে বসে আছে, এবং তার রিলেটিভটা দেশের বাইরে, কত টাকা লাগে আমি দিচ্ছি, কিন্তু টাকাটা পাঠাবে। আমাদের তো দরকার না টাকা, কিন্তু এটা আসলে সংঘবদ্ধ কিভাবে করলেন আমি সেই গল্পটা শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোবার প্রেজেন্স মেরিল ক্যাফে লাইভে। আমাদের সাথে আজকে আছেন জামিল হোসেন। জামিল ভাই দেশের বাইরে থেকে আসলেন ঢাকাতে বসে, মানে এই সমন্বয়কের ব্যাপারটা আসলে কিভাবে করলেন? মানে যে ওইখানে কিভাবে ত্রাণ দেওয়া হবে, কোন কোন এলাকায়, কাদের সমন্বয়টা আসলে কিভাবে করলেন? আমি খুব বড় কিছু করিনি, সত্যি কথা বলতে। আমি ছোট মানুষ, আমি আমার ছোট জায়গা থেকে আমি টার্গেট করছি আমার স্কুলটা। মানে কিন্তু আমি যতদূর জানি আপনি নিজের উদ্যোগে একটা করেছেন এবং পরোক্ষভাবে অন্যদেরকেও সাহায্য করছেন। এটা কোত্থেকে জানলাম আমি জানি না। ওটা হচ্ছে গিয়ে আমার এক ছোট ভাই আছে হাসু নামের, ইমরান। ও প্রচন্ড দৌড়াদৌড়ি করছে। আমাদের এই নাটক পাড়ার ছেলেটা নাটক করে আমাদের সাথে সহকর্মী, ফেনীতে দৌড়াদৌড়ি করছে মনে হয়। তো আমাকে একবার নক করার পরে আমি তাকে ওখানে মানে যেটুকু করা দরকার আর কি ওটুকু করেছি। কিছুটা হলেও কন্ট্রিবিউট করেছে। তো এই আর কি, মানে আসলে হয়ে গেছে। আমি বললাম না যে আমার টার্গেট ছিল হচ্ছে আমার গ্রিপে যেটুকু আছে, মানে আমার এলাকা বলতে, এবং অনেকে ভাবতে পারে শুধু আপনার এলাকায় গেছেন, কিন্তু আসলে না, এই অবস্থায় আমি এর চেয়ে বেশি পাচ্ছিলাম না। কিন্তু জামিল ভাই, আমাদের মানে যেটা আমরা জানি, আত্মীয় স্বজনের, আমার ফ্যামিলি, তারপরে আত্মীয় স্বজন, তারপরে আমার এলাকার মানুষ, মানে আমরা যদি ধর্মের দিক থেকে যাই, এটা কিন্তু একটা হক। তো আমার মনে হয় এদিক থেকে পারফেক্ট। আগে আমি আমার নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকা দেখবো, তারপরে না অন্য জায়গায়। না, আমার মন চায় আসলে। আমি জানি যে এরকম কাজ যারা করেন, শুধু আমি না, মানে এরকম সাহায্য সহযোগিতা যারা করতে চান, তারা কিন্তু চান সবাইকে নিয়ে করতে, কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু তা না। কিন্তু এত আসলে আমাকে অনেকে ফেসবুক ইনবক্সে নক করছে, অনেকে ফেসবুকে লিখছে যে ভাই আমার এলাকায় একটু আসেন, আমার এলাকাটায় একটু দেখেন। কিন্তু ভাই বাস্তবতাটা হচ্ছে আমি ওই জায়গায় যেতে পারছি না। আমার ওই সময়টা বা ওই সুযোগটা নেই অ্যাকচুয়ালি। যার কারণে আমি ভাবছি আমার বাড়ির পাশে যে আশ্রয় কেন্দ্রতে যে মানুষগুলো আছে, আমি আমার এই জায়গায় হেল্প করি। এখানে আমার সাধ্য মতো যেটুকু সম্ভব হয় আমি সেটা করার চেষ্টা করছি। আর বাকি কিছু জিনিস রয়ে গেছিল। আমি আসার আগে আমার ভাগনাদের একটা গ্রুপ আছে মাইজদিতে, ওরা নিজেদের শুকনা খাবার, মেয়েদের কিছু জরুরি জিনিসপত্র, বাচ্চাদের জিনিসপত্র, ওইটা আবার প্যাকেট করে আমি আজকে শুনছি ওরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে। তার মানে চলমান আছে আপনার যে সাহায্যের একটা হাত, সেটা চলমান আছে। জামিল ভাই, আপনার সবসময় আসলে আপনি এমন একজন মানুষ, দারুণ একজন মানুষ। বর্তমানে আপনার পার্সোনাল লাইফে যদি একটু আসি, কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালোই চলছে। আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, জামিলস জু। আর একটু বলেন তো, জামিলস জু কেন? এই মুশকিল। এটা জু তো আসলে চিড়িয়াখানা, যে অর্থে জুটা বিভিন্ন কিছু মানে সংমিশ্রণ থাকে। এখানে হয় কি, আমার তো বেস হচ্ছে কমেডি। মানুষ কমেডি নাটক দেখতে পছন্দ করে, বা আমাকে কমেডির জায়গা থেকে দেখতে পছন্দ করে। তো আমার ওই চ্যানেলটাতে আমি কিছু নাটক মানে করলাম, যেটাতে আসলে মানুষ একটু অন্যরকম ফিল পাবে। আমার একটা নাটক আছে ডুবুরি, ওখানে একটা কিশোরগঞ্জের একটা লোক, তার ছোট মেয়ে আছে, অসম্ভব রকম ভালো গল্প। মানে যে ডুবুরি সবার জিনিসপত্র উঠায়, সেই ডুবুরি তার ছোট বাচ্চাটাকে বাঁচাতে পারে না, তার বাচ্চাটা ডুবে মরে যায়। এ হচ্ছে আমার ওই ডুবুরি গল্পের ট্যাগলাইন, যদি বলি এক লাইনে। তো ওই ধরনের নাটক আসলে না, আমি হয়তো বাইরে কোথাও কাউকে বলতে গেলে বলতে, ভাই আপনি কমেডি করেন তো, আপনার এটা দরকার নাই। ওটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তো ওই যার কারণে আমি জুটা করা, যেতে শুধু মানে একটার মধ্যে জামিল হোসেন আবদ্ধ না থাকে, বিভিন্ন বিষয়ে, মানে বিভিন্ন রূপে, বিভিন্ন ক্যারেক্টারে যাতে আমরা তাকে খুঁজে পাই। সো মানে আপনাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ যেটা কনফিউজড, আপনি কি সিলেটের না আপনি নোয়াখালীর? মানে এই আপনার কোনটা বেশি কমফোর্ট লাগে যখন নাটকে অভিনয় করেন? আমরা তো দেখি আপনি সবচেয়ে বেশি আঞ্চলিক ভাষায় নাটক করেন, এবং মানে বলা যায় যে অডিয়েন্স প্রেফার করে আপনাকে চলিত বা প্রমিত ভাষা থেকে আঞ্চলিক ভাষার নাটকে বা ডায়ালগে। আপনি কোনটাতে বেশি প্রেফার করেন? এটা একটা মুশকিল। এই সেম কোশ্চেন আমি লন্ডনে অনেকবার ফেস করছি। আচ্ছা, যে আসলে আপনার বাড়ি কোথায়? এরা আমি আবার পরিষ্কার করে দিই, অনেকে কনফিউজ হন। কেউ বলে যে আপনার বাড়ি তো সিলেট আছে, নোয়াখালী, আমি তো নোয়াখালী নিয়ে। এই জায়গাতে হচ্ছে আমার জন্ম বড় হওয়া সব ফেঞ্চুগঞ্জ, সিলেট। আচ্ছা, ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরি আছে, ওখানে বাবা চাকরি করতেন, ওখানে আমার জন্ম। আচ্ছা, আমার অরিজিন কিন্তু নোয়াখালী। আমার এই যে দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। এই হচ্ছে বিষয়। এখন আমি যদি বলি সিলেটের ভাষায় কমফোর্ট ফিল বেশি করে নাকি নোয়াখালী ভাষায়? দুই লাইন একটু শুনান, একটা সিলেটে একটা নোয়াখালীতে। এই তো মুশকিল, বা এটা ভাই আল্লাহ তো বিপদ পড়ে যাবেন আমি আসলে। এটা ইজ টাফ ফর মি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা মানে কোনটা বেশি টাফ? না মানে এই যে এখন যেটা বলেন আর কি, মানে হুট করে জিজ্ঞেস করলে, এটা আমি সব সময় দেখছি যে হুট করে জিজ্ঞেস করলে আপনি টাফ হয়ে যায়। আসলে আমার জন্য সুবিধা, আমি দুটো ল্যাঙ্গুয়েজকে খুব পছন্দ করি। কিন্তু আমি তো জানি আপনি 5টা ভাষায় কথা বলতে পারেন। এটা একমাত্র কারণ হচ্ছে আমার ওই ফেঞ্চুগঞ্জ সিলেটের জন্য।
আমার ওই ওখানে লোকজন অনেক ডিস্ট্রিক্টের লোকজন ছিল। আচ্ছা আচ্ছা, ওই যার কারণে শুনতে শুনতে ছোটবেলা থেকে এটা হয়তো কানে লাগছে আর কি। আচ্ছা, এটাও একটা রিজন। আর আপনার যে মেইন জিনিস কমেডি আর অভিনয়, সেটাও মনে হয় প্রভাব ফেলেছে আমি যতদূর জানি, যে ভাষা শেখার ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি মনে করি কি যে আমাদের বাংলাদেশের মতো এত ভেরিয়েশন, মানে এত ভেরিয়েশন আছে, ইংলিশের মধ্যেও আপনি অ্যাকসেন্টের মধ্যে চেঞ্জ আছে কিছুটা, কিন্তু বাংলাদেশের যে কত কিলোমিটার গেলে পরে হচ্ছে ভাষা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমাদের রসবোধের জন্য হিউজ ভান্ডার অ্যাকচুয়ালি আমি মনে করি। তো এটা বিষয়টা হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, সেটা শুদ্ধ হোক, আঞ্চলিক হোক বা যে কোনো ডিস্ট্রিক্টে হোক না কেন, প্রত্যেকটা আঞ্চলিক ডিস্ট্রিক্টের বা ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ল্যাং থাকে। তো আমি খুব সহজে স্ল্যাংটা ইউজ করি না, আমার পাবেনও না, মানে আমি এটাকে অ্যাভয়েড করে যাই। এটা করে দিলে কিন্তু আঞ্চলিক ভাষা সুন্দর, অনেক সুন্দর এবং মজার। আমি স্ল্যাংটা বাদ দিয়ে যদি করেন, আপনি স্ল্যাং করলে তো যে কোনো কিছু দিয়ে করা যায়, কিন্তু সেটা যদি বাদ দিই আমি কেননা আমি তো এটা কাজ করছি পর্দায়, মানুষ দেখবে তো, আমি কেন স্ল্যাংটাই, আমার নাটক কোনো নাটক বিপ পাবেন না আপনি, এটা ট্রু। আমি কখনো বিপ দেওয়ার মতো কোনো শব্দ ইউজ করি না। আমার কাছে মনে হয় কেন ভাই, দরকারটা কি, মানে এটা আমার একদম পার্সোনাল অপিনিয়ন। এবং আমার মনে হয় যে পর্দায় যারা আমরা কাজ করি, অডিয়েন্স তো আমাদের দেখে শিখবে, বলবে, এই জিনিসগুলো আমাদের দায়িত্ব বলা যায়। অবশ্যই অবশ্যই, আমি শুধু কাজ করলাম, আমার কোনো দায়িত্ব থাকবে না, এটা হইতে পারে না। ইটস ট্রু। তো মানে যখন এই বিভিন্ন ভাষায় কথা বলেন, চ্যালেঞ্জ মনে হয় না স্ক্রিপ্ট দেখার পরে? হ্যাঁ, তা তো মনে হয়। যেমন আমি আজ পর্যন্ত চিটাগং এর ল্যাঙ্গুয়েজ একটা করছি, কক্সবাজার একটা, তাও এটা আমি দুঃসাহসী বলবো, আমার মনে হয় না যে আমি প্রপার করতে পারছি। কতদিন লাগছে সত্যি করে বলেন তো? চিটাগং এর ভাষা তো আমার মনে হয় সবচেয়ে জটিল। না, ওই যে চিটাগং এর দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে আপনি শুনলে একটা মানে পুরো রোহিঙ্গা, আচ্ছা বুঝবেনই না কিছু আপনি, আমিও বুঝবো না। আরেকটা হচ্ছে শহরের লোক যেটা বলে আর কি, মানে মিশ্রণ সংকর হয়ে গেছে, যেটা একটু বোঝা যায় যে আপনি মানে কি করছেন, যে কেমন আছেন, কোথায় যাচ্ছেন, যাবেন নাকি, খাবেন, এইটা হচ্ছে ধরেন শহরেরটা চালা, এটুক হয়তো আমি পারি। কিন্তু আমাকে যদি কেউ বলে যে প্রপার চিটাগং এর ল্যাঙ্গুয়েজে কথা বলে নাটক, আমি মাপ চাই, আমি পারি না। আমি যেটা পারি না এটা করার চেষ্টা করি না। আচ্ছা, যেটা ধরেন আমার মনে হয় যে আমার গ্রিপে আছে, বরিশালটা মোটামুটি গ্রিপে আছে, নোয়াখালী, সিলেট, কিশোরগঞ্জ, পাবনা, এটুকুর মধ্যে চেষ্টা করি। দারুণ দারুণ। ভবিষ্যতে কি কাজ নিয়ে আসছে? আবার 30 দিনে ইংলিশ শিখুন, আচ্ছা, এটাও একটা আমার কাজগুলো ছোটখাটো মেসেজ থাকার চেষ্টা রাখি আমি। আমি নাটক, হ্যাঁ, আচ্ছা, 30 দিনে ইংলিশ শিখুনটা হচ্ছে ছোট্ট করে যদি এক লাইনে বলে যে আসলে আমরা অনেকেই পড়াশোনা শেষ করার পরেও আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে আমার ইংলিশের স্টক এত কম, আমি তখন খুঁজি, কিন্তু আমি কিন্তু অনেক লম্বা সময় ইংলিশটা পড়লাম আমাদের এই সিলেবাসে, তাহলে আমি পারি না কেন? কিন্তু একটা ছেলে একটা মেয়ে যখন 3 মাসের IELTS কোর্স করে, সে কিন্তু সুন্দর ইংলিশ বলে এবং লিখে এবং শুনে, কি করে সম্ভব? এটা একদম ঠিক। এটা হচ্ছে আমার এই 30 দিনে ইংলিশ শিখুন নাটকটার মেইন কনসেপ্ট, ট্যাগলাইন। আমার একটা নাটক আছে, আমি মুসলিম। তার মানে ভিন্ন ভিন্ন কাজ নিয়ে আসছেন, এবং আমরা জামিল ভাই এটাই চাই, আপনাকে নতুন রূপে, কিন্তু আপনার ভাষাটা যাতে চেঞ্জ না হয়। ওকে জামিল ভাই, একদমই শেষ মুহূর্তে চলে এসেছে। আপনার কণ্ঠে অবশ্যই একটা গান শুনবো, তবে গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি একটু জানতে চাই জামিল ভাই, আমরা জানি যে আমরা একটা নতুন বাংলাদেশে আছি, আমরা প্রত্যেকে। সো নতুন বাংলাদেশ নিয়ে আপনার কি স্বপ্ন? স্বপ্নটা আসলে অনেক বড়, কারণ এই স্টুডেন্টরা আমাদেরকে যা দেখালো, অবিশ্বাস্য, সেটার জন্য আসলে আমরা একদম বাস্তব কথা হচ্ছে, হয়তো আমরা অনেকে কল্পনাও করিনি যে এরকমও হইতে পারে। আমরা 5 তারিখ পর্যন্তও কল্পনা করি। হ্যাঁ, আমরা এরকম হইতে পারে। তো এটা যেটা হয়ে গেছে, এবং সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন আমাদের প্রত্যেকের ভিতরেই। আমরা যারা যখন সময় হয় দেশের বাইরে যাই, ঘুরে ফিরি, সবকিছু চেঞ্জ, তাহলে আমার দেশে অনেক জঞ্জাল। এই জঞ্জাল আমার মনে হচ্ছে, আশায় বুক বাঁধতে চাই যে এই স্টুডেন্টরাই, এই নতুন প্রজন্মই আমাদেরকে জঞ্জাল মুক্ত বাংলাদেশটা সামনে এগিয়ে নিয়ে আসবে। তাদের উপরে এখন এটাই আসলে আমাদের প্রত্যাশা, শুভকামনা রইল তাদের জন্য। জামিল ভাই, আপনার একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। মানে শর্ত হচ্ছে গানটা হবে আঞ্চলিক ভাষায়, এইদার সিলেটি অর নোয়াখালী, কারণ আমি জানি আপনার একটা লেখা গান আছে, হ্যাঁ, আপনার এই ভাষার উপর। এবং অবশ্যই যেহেতু আমরা আমাদের দেশ নিয়ে কথা বলছি, গানটা হবে দেশাত্মবোধক। আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজকের মতো বিদায় নেব, তবে জামিল ভাইয়ের গান শুনতে শুনতে চলে আসবো আগামী সপ্তাহের রবিবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সাথে থাকুন, মেরিলের সাথে থাকুন।
আচ্ছা, গানটা আমার না, গানটা সিলেটের একটা ট্র্যাডিশনাল গান। আচ্ছা। এই মুহূর্তে লিখেছেন কেউ নাম মনে করতে পারছি না। তবে এই লাইনটা আমার খুব পছন্দ। যেমন সিলেট ফাইলে যেমন তেমন, ডাকাত পাইলে হইন আসইন কেমন, আর লন্ডন ফাইলে দরিয়া হইন, লন্ডন ফাইলে দরিয়া হইন, ও আমার সিলটি বাইসাব রে আমার, সিলটি বাইসাব, সিলটি বাইসাব রে আমার, সিলটি বাইসাব। থ্যাংক ইউ সো মাচ।